মাইল ফলকের ম্যাচ, বিশ্বকাপের 1000তম ম্যাচ, যে টুর্নামেন্ট শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। প্রথম ম্যাচে বিশ্বকাপের মুখোমুখি হয়েছিলেন ফ্রান্স এবং মেক্সিকো। কে জানতো 1000তম ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মেক্সিকোর মাটিতে। আর মুখোমুখি হলো জাপান এবং তিউনিসিয়া। দুর্দান্ত পারফরমেন্স, সামুরাই ব্লুরা দেখিয়ে দিল যে তাদের পারফরমেন্স কতটা দুর্দান্ত। একসাথে বলতেই হবে কামাদা কি দারুণ গোল করলেন এবং তিনি ইতিহাস হয়ে রইলেন যে বিশ্বকাপের 1000তম ম্যাচে তিনি গোল করেছেন। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি বিশ্বকাপ হানিমুন শেষ করে দেশে ফিরেছেন। তিনি আমাদের অসম্ভব ভালোবাসার স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট ফাহিম রহমান। বিশ্বকাপ হানিমুন এখনো চলমান, কারণ হচ্ছে যে শেষ পর্যন্ত চলবে আর কি। বিশ্বকাপ হানিমুন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলবে আর আমি দেশে বসে শো করতে থাকবো, এটাই বাস্তবতা। বিকজ আমরা এআই যুগে আসলে এখন বাস করছি। সেটাই আমি এই জন্য একটু মজা করে বললাম। আমি কিন্তু শুরুতে আসলে কনফিউজড যখন আমাকে প্রডিউসার ফোন করলেন। আমি আপনার তো রেগুলার আপনার ভিডিওস দেখি, তো আমি একটু ভাবছি যে ব্যাপারটা কি ঘটছে, কি দেখে মনে হচ্ছে যে সে ওখানে রয়েছে। আমি ভাবলাম যে আপনি তো প্রতিবারই যান, হয়তো এবারও কভার করতে গেছেন, এসে আবার বাকি শোগুলো করবেন। তো বললো না, ফাহিম রহমানই আসছেন। ঘটনা যেটা হচ্ছে, আপনি কেন কনফিউজ আমি খোলাসা করে দিই। সেটা হচ্ছে যে আমার ওয়াইফ যেটা করে সেটা প্রত্যেক ম্যাচ শেষ হওয়ার পর এআই দিয়ে ছবি বানায় এবং সেখানে আমাকে হচ্ছে লুজিং টিমের জার্সি পরিয়ে দেয় এবং সে নিজে উইনিং টিমের জার্সি পরে। এভাবে সে প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার পর একটা করে ছবি আপলোড করে এবং সেটা স্টেডিয়ামে বসে। এই কারণে শুরুর দিকে অনেকে একটু কনফিউজড হয়েছে যে ঘটনাটা আসলে কি, রাইট? তো পরে আসলে অডিয়েন্স বুঝতে পেরেছে বা দর্শক বুঝতে পেরেছে যে দিস ইজ জাস্ট এআই অ্যাকচুয়ালি। ও মাই গড, কিছু বলার নেই। বাট আপনি তো আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার ফ্যান। বাট আপু কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিলের ও দারুণ দারুণ দারুণ। তাহলে একদম এখানে মারামারি লড়াইটা জমে একদম ক্ষীর একেবারে। আমরা এবার ম্যাচে চলে আসি। আমি জাপান দিয়ে শুরু করতে চাই ফাহিম ভাই। আমি ভেবেছিলাম যে নেদারল্যান্ডস দিয়ে শুরু করবো, কারণ ম্যাচটা দেখে তারপর ঘুমোতে গেছি। জার্মানির ম্যাচটা আমি মিস করেছি কালকে। বাট জাপান এত ভালো পারফরমেন্স আজকে দেখিয়েছে, এক কথায় দুর্দান্ত। প্রথমত এটা একটা ডেডলি গ্রুপ, মানে এই গ্রুপে আপনি যদি স্কোর লাইনগুলো দেখেন, এই গ্রুপে নেদারল্যান্ডস আছে, এই গ্রুপে সুইডেন আছে, তিউনিসিয়া আছে, জাপান আছে এবং এই গ্রুপটা ডেডলি গ্রুপ। অ্যান্ড এই গ্রুপের দুই দলের সাথে মুখোমুখি হবে রাউন্ড অফ 32-তে কারা মুখোমুখি হবে? ব্রাজিল এবং মরক্কো। সো রাউন্ড অফ 32-তে ব্রাজিল আসলে কোন টিমের সাথে খেলবে, রাউন্ড অফ 32-তে মরক্কো কোন টিমের সাথে খেলবে, সেটা ডিপেন্ড করছে এই চার দলের উপরে। এবং কেন এটা একটা ডেডলি গ্রুপ, এবং আপনি পারফরমেন্সগুলো যদি দেখেন, নেদারল্যান্ডস ভার্সেস জাপান, সেই ম্যাচের রেজাল্ট কি ছিল? 2-2 স্কোর লাইন, রাইট? এরপরে আমরা দেখলাম যে সুইডেন তিউনিসিয়ার এগেইনস্টে 5-1 গোলে ম্যাচ জিতলো এবং তখন মনে হচ্ছিল মাই গড ম্যান, এই সুইডেন তো মানে দুর্দান্ত সুইডেন। এবং সেই সুইডেনকে আবার নেদারল্যান্ডস যখন পেলো সামনে, তখন তারা 5-1 গোলে হারিয়ে দিল। আবার জাপান তিউনিসিয়ার এগেইনস্টে 4-0 গোলে ম্যাচ জিতেছে এবং জাপান আসলে এই ম্যাচটাতে খুবই হাই প্রেসিং ফুটবল খেলেছে এবং তারা খুবই এগ্রেসিভ অ্যাটাকিং ফুটবল খেলার কারণ হচ্ছে তারা আসলে রাউন্ড অফ 32 কনফার্ম করতে চায়। এবং সেই ক্ষেত্রে আপনি যদি গ্রুপের টেবিল দেখেন, পয়েন্ট টেবিল দেখেন, নেদারল্যান্ডস তাদের হচ্ছে 5 পয়েন্ট অলরেডি, 4 পয়েন্ট। সো জাপান তারাও কিন্তু প্রথম ম্যাচটা হচ্ছে ড্র করেছে এবং এই ম্যাচ জিতেছে, সো তাদেরও হচ্ছে 4 পয়েন্ট। সো খুবই ইন্টারেস্টিং সিচুয়েশনের ভেতরে রয়েছে এই গ্রুপটা। এবং লাস্ট যে ম্যাচটা হবে, লাস্ট ম্যাচে গিয়ে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে সুইডেন ভার্সেস জাপান, এবং সুইডেনেরও কিন্তু এখন আসলে চান্স আছে। সুইডেন ভার্সেস জাপানও খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। সো 4-0 স্কোর লাইনের ভিতরে কামাদার কথা আপনি বলেছেন, গোল করেছে। এছাড়া ওয়েদা গোল করেছে 31 এবং 83 মিনিটে, ইটো গোল করেছে 69 মিনিটে। এবং জাপানের সম্পর্কে এবার বলা হচ্ছে যে জাপান এশিয়ান টিম, মানে দেখা যায় যে নকআউট স্টেজ পর্যন্ত সেরা টিম হিসেবে প্রতিনিধিত্ব করছে, শিওরলি এশিয়ার সেরা টিম। এবং অন্য ওয়ার্ল্ড কাপগুলোতে কি হতো যে জাপান নকআউট স্টেজ পর্যন্ত গেলে সেটাই ভালো রেজাল্ট, রাইট? মানে ধরেন যে রাউন্ড অফ 16-এ খেলেছে বা ধরেন কোয়ার্টার ফাইনালে খেলেছে, এইটাই ভালো রেজাল্ট ধরাতো। বাট দিস জাপান, এবারের যে জাপান টিম, তারা শুধুমাত্র নকআউট স্টেজে খেলার জন্য ওয়ার্ল্ড কাপে আসেনি। মানে এই জাপান, তাদের যে ডিটারমিনেশন, এবং তাদের কোচ এটা বলেছে যে তাদের লক্ষ্য অনেক দূরে, অর্থাৎ তারা আসলে শেষ 4 সেমিফাইনাল পর্যন্ত তারা ভাবছে, রাইট? সো সেমিফাইনাল পর্যন্ত চিন্তা করে তারা ওয়ার্ল্ড কাপে কিন্তু এসছে এবং তাদের পারফরমেন্সে প্রথম ম্যাচ থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং এগেইনস্ট নেদারল্যান্ডস, সেই ম্যাচ থেকে কিন্তু এই ব্যাপারটা লক্ষণীয়। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তারা পিছিয়ে পড়ে ম্যাচে কিন্তু ফিরেছিল, সো এই ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে। ভাবেনি যে জাপান 2-2 গোলে ড্র করবে, যেমন আমরা স্পেন এবং কাবোভার্দের ম্যাচ গোল-0 গোলে ড্র হয়েছিল। বাট এখানে যে আবার গোল কনসিভ করবে নেদারল্যান্ডস, এমনটা কিন্তু দর্শক বা অডিয়েন্স প্রথমে ভাবেনি। এক্স্যাক্টলি রাইট। সো সেটা আসলে ভাবেনি। তো
এটাই বললাম যে জাপান আসলে উইথ ডিটারমিনেশন এবারে ওয়ার্ল্ড কাপ খেলছে, যে এবারে ওয়ার্ল্ড কাপে তারা আসলে একটা সিগনিফিকেন্ট রেজাল্ট আনতে চায়, এবং সেটা শুধুমাত্র নকআউটে কোয়ালিফাই করা না, তারা আসলে ওই সেমিফাইনাল পর্যন্ত চিন্তা করছে, এবং তাদের পারফরমেন্সে সেটা রিফ্লেকশন আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা হওয়ার কারণ আপনি জাপানের যেসব প্লেয়াররা তারাও আসলে সব আসলে ইউরোপিয়ান লিগগুলোতে রেগুলার খেলে। সো রেগুলার খেলার ফলে যেটা হয়েছে, তারা ইউরোপিয়ান টেম্পোর সাথে খুব ভালোভাবে নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হয়েছে। সেটার প্রমাণ আমরা দেখেছি নেদারল্যান্ডসের ম্যাচে, যখন নেদারল্যান্ডস খুব ফাস্ট ফুটবল খেলছিল, নেদারল্যান্ডসের সাথে কিন্তু জাপান ঠিক একই রকম ভাবে একই তালে একই রিদমে ওই ফুটবলটা আসলে খেলে গেছে। সো ইটস আ ডেঞ্জারাস গ্রুপ। এখন দেখার ব্যাপার যে আসলে মানে ওইদিকে বললাম যে ব্রাজিল ফ্যানরা স্পেশালি তারা ওয়েট করছে যে ব্রাজিল কোন দলের মুখোমুখি হবে। ব্রাজিল যদি ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, এদিকে গ্রুপ রানার্স আপের মুখোমুখি হবে, এবং নেদারল্যান্ডস যদি সামহাউ গ্রুপ রানার্স আপ হয়ে যায় আর ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা কিন্তু রাউন্ড অফ 32 তে মুখোমুখি হলে সেটা একটা ডেঞ্জারাস ম্যাচ হবে। রাউন্ড অফ 32 আমার মনে হয় ব্রাজিল মানে বিদায় নেবে। রাইট, সো এটা এত আগে ভাগে আসলে বলা যায় না ঘটনাটা, বাট ব্রাজিলের যে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ব্রাজিলের দুইটা ম্যাচ আমরা দেখে ফেলেছি। দেখেন, ব্রাজিল প্রথম ম্যাচটা খেলেছে মরক্কোর এগেনস্টে, এন্ড দ্যাট ওয়াজ এ ভেরি টাফ ম্যাচ, কারণ আপনি র্যাঙ্কিং এ পাশাপাশি দল, একটা দল হচ্ছে 6 এবং আরেকটা দল হচ্ছে 7-এ। সো সেটা একটা খুবই টাইট ম্যাচ ছিল, উইদাউট নেইমার খেলতে হয়েছে, এবং কার্লো অ্যাঞ্চেলোতি প্রবাবল 11 সাজাতে গিয়ে ধরেন থিয়াগো খেলিয়েছে ফরওয়ার্ড লাইনে, ব্রেনফোর্ডের স্ট্রাইকার থিয়াগো, যিনি অনেকগুলো গোল করে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, বাট ওই ম্যাচে সে ফ্লপ ছিল। সেকেন্ড ম্যাচে গিয়ে কুনিয়াকে নামানো হলো, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড কুনিয়া নামার পর দেখা গেল যে না, সো ব্রাজিল লুক সলিড, ব্রাজিল তো ভালো খেল, হাইতির এগেনস্টে দুর্দান্ত খেললো, এবং কুনিয়া ডাবল স্কোর করলো, 2টা গোল করলো। সো সেইটা একটা দিক ছিল। এরপরে কাসিমিরো ফার্স্ট ম্যাচে মরক্কোর এগেনস্টে আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, গিমিরেস তার পাশে ছিল, গিমিরেসকেও মনে হচ্ছিল যে ঠিক খুব ভালো রিদমে তিনি নেই। লুকাস পাকে তার পারফরমেন্স আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে, সেটাও খুব একটা ভালো হয়নি। বাট হাইতির এগেনস্টে ব্রাজিলের মিডফিল্ড এবং উইং দুইটাই মোটামুটি এফেক্টিভ হয়ে উঠেছে। আনফরচুনেটলি রাফিনা গট ইনজিউরড এগেনস্ট রাফিনা ভালো খেলেও নি প্রথম ম্যাচেও না, ইভেন দো সেকেন্ড ম্যাচেও না। সেকেন্ড ম্যাচে তার 2টা গোল তো অফসাইডের কারণে আসলে বাতিল হয়েছে। সো রাফিনা ভালো খেলেনি, বাট রাফিনা ইজ এ বিগ নেম। এই ব্রাজিল টিমের শক্তির জায়গা হচ্ছে তার উইং, এক সাইডে ভিনসিয়াস জুনিয়র এবং এক সাইডে রাফিনা। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার যে এটাই হচ্ছে ব্রাজিলের স্ট্রেংথের জায়গা। এরপরে গিয়ে হচ্ছে নেইমার। এখন নেইমারের ব্যাপারটা কি, নেইমার হচ্ছে দ্য ক্রিয়েটিভ মিডফিল্ডার, দ্য ক্রিয়েটিভ জেম অফ দ্য টিম, যে আসলে আপনার ম্যাচটাকে তৈরি করে দিবে, রাইট? সো ডেডলি কোনো পাস, হ্যাঁ, যখন আপনি দেখবেন যে সুপার ডিফেন্সিভ ব্লক তৈরি হয়েছে, কেউ ভাঙতে পারছে না, আপনি উইং প্লে দিয়ে কোনোভাবেই ডিবক্সে ঢুকতে পারছেন না, তখন আসলে ওই রকম একজনকে দরকার যে আসলে ওই ডেডলি পাসটা দেবে এবং তার পাশে গোলটা হবে। সো নেইমার সেই রোলটা প্লে করে। এখন যদি নেইমারও না থাকে এবং রাফিনাও যদি না থাকে, তাহলে আসলে দ্যাটস ভেরি ডিফিকাল্ট ফর ব্রাজিল যখন তারা রাউন্ড অফ 32-তে আসবে এবং তারা সাপোজ নেদারল্যান্ডসের এগেনস্টে খেলবে, এবং নেদারল্যান্ডসের এই যে টিমের পারফরমেন্স আমরা দেখলাম যেই লাস্ট ম্যাচটাতে, এনার্জেটিক, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, ব্রাজিলের তো কোনো এনার্জি পাচ্ছি না খেলার মধ্যে। ইয়া রাইট, ট্রু। খুব স্লো, মানে সামহাউ যে কোথায় যেন এনার্জিটা মিসিং, ওই স্পার্কটা নেই, ওই মানে ওই উত্তেজনাটা পাচ্ছি না যখন খেলা দেখছি। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা ওইরকম না যে ব্রাজিলের খেলার ভেতরে আপনি আসলে স্পিড পাচ্ছেন না বা এনার্জি নেই, ডেফিনেটলি সেটা আছে, বাট সেটা তুলনামূলক হয়তো কম, এবং যখন টুর্নামেন্ট প্রোগ্রেস করবে আরো সামনে, তখন হয়তো আরো বাড়বে। এবং এই প্লেয়াররা যাদের কথা আমরা বলছি, ধরেন হচ্ছে রাফিনা বার্সেলোনা একটা সিজন শেষ করেছে, ভিনসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সিজন শেষ করেছে, এরপরে কুনিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল, রাইট? সো কাসিমিরো সেও সিজন শেষ করেছে, এরপর মার্কুইনস পিএসজিতে, এরা সবাই আসলে ফ্যাটিক সিচুয়েশন আছে, দে আর ভেরি টায়ার্ড, সো তাদের রিকভারির সময়টাও আসলে দরকার। বাট দিস ব্রাজিল সাইড, এটা আমার মনে হয় যে তারা সময়ের সাথে সাথে ইমপ্রুভ করবে। নেদারল্যান্ডসের সাথে যদি মুখোমুখি হয় তো সেটা একটা ডেঞ্জারাস ম্যাচ হয়ে যাবে। আর যেটা সেটা হচ্ছে তার ডিফেন্স লাইন, আমরা মানে ডিফেন্সের কথা আসলে এড়িয়ে যাই, সেখানে তার যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, সেই জায়গাটাতে হচ্ছে দানিলো খেলছে এবং সান্তোস ডগলাস খেলছে। সো এইটাও হচ্ছে ব্রাজিলের তুলনামূলক উইক জোন। কারণটা কি? কারণ হচ্ছে যে যখন আপনি উইং প্লে করবেন, অর্থাৎ দুই দিক থেকে ভিনসিয়াস জুনিয়র এবং রাফিনা উপরে উঠবে, তখন তার রাইট ব্যাক এবং লেফট ব্যাককে সেই সাপোর্টটা দিতে হবে। তো সেই সাপোর্টটা যদি তারা দিতে না পারে, তাহলে দেখা যাবে যে ওই উইং প্লেটা তারা আসলে আর করতে পারবে না। আবার একটু আমরা নেদারল্যান্ডসের ম্যাচে ফিরে আসি। নেদারল্যান্ডস মনে হচ্ছে যে এবারের টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য এসেছে। শিওরলি তাদের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে মানে একটা চ্যাম্পিয়ন টিমের ছায়া অলরেডি আমরা নেদারল্যান্ডস টিমে দেখতে পাচ্ছি। জাপানের এগেনস্টে দেখেছি যে ম্যাচটা 2-2 ড্র হয়েছে, এবং যে ম্যাচটা সুইডেনের এগেনস্টে হলো, সেই ম্যাচটাতে আপনি নেদারল্যান্ডসের স্পেশালিটি দেখবেন। গতকালকে সুইডেন ভার্সেস নেদারল্যান্ডস আমার কাছে মনে হয়েছে আমি ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ দেখছি। সো ফাস্ট, টেম্পো এত ফাস্ট এই ম্যাচের, মনে হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল খেলছে আর্সেনালের এগেনস্টে, বা ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে ধরেন ম্যান সিটির এগেনস্টে।
এর কারণ হচ্ছে যে প্লেয়াররা পারফর্ম করছে, ধরেন গাকপোর কথা যদি বলি, গাকপো 47 মিনিট এবং 54 মিনিটে দুটা গোল করেছে। লিভারপুলের প্লেয়ার, লিভারপুলে হ্যাড আ ট্রিমেন্ডাস সিজন। সো গাকপো লিভারপুল থেকে এসছে। ব্রবি যে দুইটা গোল করলো, ব্রবিকে কিন্তু ফার্স্ট ম্যাচে স্টার্টিং লাইন আপে কোম্যান রাখেনি, এই ম্যাচেই তাকে আসলে শুরু থেকে রাখা হয়েছে। এবং জায়ান্ট ফরওয়ার্ড, মানে খুবই বড় সড়ো ফরওয়ার্ড, ডিফেন্ডারদের তার সাথে পেরে ওঠা মুশকিল আর কি। তার যে ফিজিক্যাল অ্যাবিলিটি সেটা সে মাঠে দেখিয়েছে গতকালকে, এবং সেও দুইটা গোল করেছে। এর আগে 3 বছরে নেদারল্যান্ডসের জার্সিতে তার গোল মাত্র একটা, এবং খুব বেশি সুযোগ আসলে পায়নি, কিন্তু গতকালকে চান্স পেয়েছে এবং গতকালকে সে ডাবল স্কোর করেছে। ক্লাব ফুটবলটা খেলা হচ্ছে সান্ডারল্যান্ডে, ইংলিশ প্রিমিয়ার লিগের ফরওয়ার্ড সে। এরপরে সামারভিলও গোল করেছে। সামারভিল 89 মিনিটের মাথায় গোল করেছে। সামারভিল ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এবং সামারভিলের যে পারফরমেন্স জাপানের এগেন্স্ট এবং এই ম্যাচে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সাংঘাতিক রকমভাবে সামারভিল। সো কি প্লেয়ার ফর নেদারল্যান্ডস, এবং সামারভিলও ফুটবলটা খেলছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে। সো এই প্লেয়াররা সবাই আসলে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইনফ্যাক্ট সুইডেনে যে ইলাঙ্গা গোল করেছে সেও হচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগ। সো এই কারণে ইপিএল এর একটা ফ্লেভার গতকালকে ম্যাচে ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড সেই বিষয়টা আসলে ছিল। শুধুমাত্র এদের কথা না, ধরেন হচ্ছে যে সুইডেনের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার দুই ফরওয়ার্ড, একজন হচ্ছে ইসাক, লিভারপুলের প্লেয়ার, গাকপোর সাথে লিভারপুলে একই সাথে ইসাক খেলে, এবং আরেকজন হচ্ছে গিওকারেস, আর্সেনালের ফরওয়ার্ড, আর্সেনালে দারুণ সময় কাটিয়েছেন। এই দুইজনই হচ্ছে সুইডেনের চ্যাম্পিয়ন্স লিগ, আর্সেনালের জন্য আমার এত মন খারাপ হচ্ছে ফাইনালে। হ্যাঁ, সো এই দুইজন হচ্ছে সুইডেনের কি প্লেয়ার, এবং দুইটাই হচ্ছে লিভারপুল এবং আর্সেনালে। সো এই কারণে আপনি এত ফাস্ট টেম্পোর এত দুর্দান্ত ম্যাচ দেখেছেন। হ্যাঁ, আপনার মনে হতে পারে 5-1 স্কোর লাইন, তার মানে তো আসলে সুইডেন পাত্তাই পায়নি নেদারল্যান্ডসের কাছে, এরকম মনে হতে পারে, বাট ব্যাপারটা কিন্তু তা ছিল না। সুইডেন প্লেড রিয়েলি গুড ফুটবল, অনেক অপরচুনিটি তৈরি করেছে গোল করার, এবং তারা মানে গোল করতেও পারতো, অনেক অপরচুনিটি। ডাচ গোলকিপার ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং, অনেকগুলো গোল সে ঠেকিয়েছে। পক্ষান্তরে সুইডেনের গোলরক্ষক আসলে সেভ করতে পারেনি। সো এই কারণে স্কোর লাইনটা এরকম দেখাচ্ছে। জার্মানির প্রসঙ্গে যদি আসি, জার্মানি লাস্ট 10 ম্যাচ ধরে কিন্তু মানে গোলের ধারা অব্যাহত রেখেছে। যদিও দুঃখজনক যে লাস্ট দুটো বিশ্বকাপে 2018, 2022 তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। বাট এবারের জার্মানিকে প্রথম ম্যাচে আমরা যেমনটা দেখেছি 7-1 গোলে জয় কুরাসাওয়ের এগেইনস্টে, বাট লাস্ট ম্যাচে আপনার তার পারফরম্যান্স কেমন লেগেছে? দেখেন, প্রথমত হচ্ছে যে কুরাসাওয়ের এগেইনস্টে 7-1 গোলে তারা গোল করে 7-1 গোলে ম্যাচ জিতেছে। কুরাসাও আসলে ইজ আ ভেরি স্মল টিম এবং ধরেন উইক অপোনেন্ট। রাইট। জার্মানি দলটা কিরকম সেটা বোঝা গেছে আইভরি কোস্টের এগেইনস্টে গতকালকের ম্যাচে। হ্যাঁ, গতকাল রাতের ম্যাচে কিন্তু পিছিয়েও পড়েছিল জার্মানি একটা পর্যায়ে। হ্যাঁ, প্রথমে তো গোল করেছে আইভরি কোস্ট, রাইট? সো সেই গোলটা করেছে কেসি 30 মিনিটে গোল করার পর। তারপরে জার্মানি আসলে ব্যাক করে, যদিও জার্মানির 2টা গোল ফাউলের কারণে বাতিল হয়েছে। জার্মানি স্কোর করেছিল। জার্মানির গোল করেছে উন্দাভ, 2টা গোলই উন্দাভের, এবং উন্দাভ বদলি হিসেবে নেমে গোল করেছে। এই জার্মান টিমের যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দে হ্যাভ সুপার মিডফিল্ড, খুব ভালো, বাট তাদের প্রপার নাম্বার 9 নাই। সো কাই হাভার্টসকে দিয়ে সেই কাজটা, ফলস নাম্বার 9 যেটা আসলে বলা হয়ে থাকে, যখন আপনার টিমে প্রপার নাম্বার 9 না থাকে তখন আপনি ফলস নাম্বার 9 ট্যাকটিক্স ইউজ করে গোল আদায় করবেন, এবং কাই হাভার্টসকে সেই কাজটাই করানো হচ্ছে। নাগেলসম্যান তাকে ফলস 9 হিসাবে ইউজ করছে। এখন কাই হাভার্টসের পাশে রিচ এবং তার পাশে হচ্ছে লেরয় সানে খেলছে। সো এটা আপনি যদি 4-3-3 ফরমেশন চিন্তা করেন, সো আপনার টপ 3-তে যদি লেরয় সানে একদিকে খেলছে, বাঁ দিকে লেরয় সানে খেলছে, মাঝখানে হাভার্টস খেলছে, এবং আপনার রাইটে খেলছে হচ্ছে ধরেন রিচ। সো ইটস আ ডেঞ্জারাস অ্যাটাকিং 3, মানে সত্যি কথা বলতে দুর্দান্ত। এবং ঠিক নিচ থেকে খেলাটা বিল্ড আপ করার জায়গাতে আছে আরো দুজন কি প্লেয়ার। দ্যাটস ওয়াই জার্মানি এত ডেডলি টিম। Jamal Musiala. Jamal Musiala is the nucleus of German team. Jamal Musiala এই জার্মান টিমের নিউক্লিয়াস, এবং সেই আসলে খেলাটা মেক করে, খেলাটা বানায় হচ্ছে মুজিয়ালার পাশে খেলে হচ্ছে পাভলোভিচ। সো এই পাভলোভিচ এবং জামাল মুসিয়ালা তারা দুইজন মিলে মিডফিল্ডটাকে দারুণভাবে কন্ট্রোল করেন, এবং তারাই আসলে জার্মানির খেলাটা তৈরি করে দিচ্ছেন। একদিকে ব্রাউন খেলছেন, সো ব্রাউনও ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি ব্রাউনকে গোল করতে কুরাসাওয়ের এগেনস্টে। সো গতকালকে যেটা হয়েছে যে উন্দাভ নেমে তিনি আসলে গোল করলেন। হ্যাঁ, সো আইভরি কোস্টের এগেনস্টে জার্মানির খেলা দেখে মনে হয়েছে যে সো এইবার জার্মানি আসলে নাগেলসম্যান ওয়ার্ল্ড কাপ টার্গেট করছে। সো এই ধরনের টিমগুলো, জার্মানি কিংবা ধরেন নেদারল্যান্ডস, তারা তো আসলে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আসে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যেতে পারে, 2014-তে চ্যাম্পিয়ন হওয়ার পর 2018-তে গ্রুপ পর্ব থেকে বাদ, কিন্তু 2018-তে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসছে, 2022-এও জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসছে, এবারও জার্মানি ওয়ার্ল্ড কাপে খেলছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই।
সো দুটা ম্যাচ আমরা জার্মানি দেখে ফেলেছি। এখন যদি আপনি আমাকে বলেন যে টপ তালিকাতে জার্মানি আছে কিনা, জার্মানিকে আপনার রাখতে হবে। ইউ হ্যাভ টু কাউন্ট জার্মানি টপ 4 এর ভিতরে। আমি জার্মানিকে অলরেডি দেখছি। ও দ্যাটস গ্রেট। কুরাসাওয়ে চলে আসি। কুরাসাওয়ের এই কামব্যাক নাকি ইকুয়েডরের ব্যর্থতা, আপনি কি বলবেন? ইকুয়েডরের ব্যর্থতা, ডেফিনেটলি ইকুয়েডরের ব্যর্থতা। গোল নিলে একটা ড্র হয়েছে ওই ম্যাচে, আসলে কোনো গোল টোল কোনো কিছু হয়নি। সো এটা ইকুয়েডরের ব্যর্থতা। ভাবেইনি যে 0-0 ড্র হবে। হ্যাঁ, রাইট। সো ইকুয়েডর স্কোর করা উচিত ছিল, গোল করা উচিত ছিল, সেই গোলটা আসলে হয়নি। সো আনফরচুনেট ফর ইকুয়েডর, বাট দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর কুরাসাও। কুরাসাওয়ের জন্য এটা বিরাট বিরাট অ্যাচিভমেন্ট। ধরেন কুরাসাও নিয়ে আমি প্রথম শোতে যে কথাটা বলেছিলাম, মানে যে সেটা হচ্ছে যে কুরাসাও ওয়ার্ল্ড কাপে খেলছে, সেটা আসলে মিরপুরের জন্য লজ্জা। কেন? মোহাম্মদপুরের জন্য লজ্জা। কেন? কুরাসাওয়ের জনসংখ্যা কত, পপুলেশন কত, ওদের দেশে মানুষ আছে কত? আপনার ধরেন যে সর্বসাগরীয় 3-3.5-4 লাখ মানুষ, তাই তো? মিরপুরে কত মানুষ থাকে? মোহাম্মদপুরে কত মানুষ থাকে? রাইট। সো বসুন্ধরায় কত মানুষ থাকে? সো আমাদের জন্য লজ্জা না যে মিরপুরে সাপোজ ধরেন এখানে প্রায় অলমোস্ট ধরলাম যে 30 লাখ মানুষ থাকে। সো মিরপুরেরই তো ওয়ার্ল্ড কাপ খেলা উচিত সেই হিসাবে। যাই হোক, আমি ফিরে আসি আজকের দিনের ম্যাচে। হ্যাঁ, স্পেন ভার্সেস সৌদি আরব। ওয়াও, রাইট। সো স্পেন কিন্তু প্রথমে সেই কাবো ভের্দের কথা আমরা ভুলতে পারছি না, তাদের সেই গোলকিপার, তাদের সেই পারফরম্যান্স 0-0। এবং সে কিন্তু ভিসা পেয়েছে, মানে ভজিনার যে মা, তিনি ভিসা পেয়েছেন এবং সে আমেরিকার ইনভাইটেড গেস্ট হিসাবে ওয়ার্ল্ড কাপ দেখবেন। বাহ। এবং আপনি তো ভজিনার গল্প তো নিশ্চয়ই তো দেখেছেনই, জেনেছেন। রাতারাতি সুপারস্টার, একদম। মানে তার ফলোয়ার ছিল 45,000 ফলোয়ার থেকে রাতারাতি 14.9 সম্ভবত 14.9 মিলিয়ন ফলোয়ার, রাতারাতি ওয়ার্ল্ডের সুপারস্টার বনে যাওয়া। আমি শুধু বারবার চেক করছিলাম কতটুকু বাড়ছে। সকালে দেখলাম 5.9, দুপুরে হয়ে গেল 6.9, সন্ধ্যার দিকে 11 হয়ে গেছে, পরে তো এখন 14.9 মিলিয়ন। Yeah, exactly, because যে পারফরম্যান্সটা আউটস্ট্যান্ডিং, মানে 5টা গোল সেভ করেছে এগেইনস্ট স্পেন, কোনো ডাউট নাই। কি দুর্দান্ত একটা গোল ছিল, যদি হয়ে যেত তাহলে তো স্পেনের আর কথা শুনতে হতো। মানে জেনুইন, মানে 5টা গোল সে সেভ করে আসলে এই যে ছোট্ট একটা দেশ কাবো ভার্দে, তাদেরকে একটা পয়েন্ট এনে দেওয়া। এবং ধরেন এই যে ছোট ছোট দেশগুলো, ধরেন ইকুয়েডরের সাথে কুরাসাও ড্র করেছে না গতকাল ম্যাচে, আপনি শিওর থাকেন যে কুরাসাওয়ে আপনার বিশ্বকাপ জয়ের উৎসব আনন্দ তারা পাচ্ছে, চলছে। রাইট। অলরেডি কাবো ভার্দের ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেছে, বিকজ তারা স্পেনকে ঠেকিয়ে দিয়েছে। রাইট। সো তাদের দেশেও ধরেন হচ্ছে ওয়ার্ল্ড কাপ জয়ের উৎসব চলমান, ব্যাপারটা এরকমই আর কি। ছোট ছোট দেশগুলোর জন্য এটা অনেক বড় ব্যাপার। সো বাট প্রতিপক্ষ সৌদি আরবিয়া গত বছরের আর্জেন্টিনার প্রথম ম্যাচে কিন্তু সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আমি জানি আপনি আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ, এবং এটা তো ব্লেসিং ছিল, সৌদি আরবের কাছে হারাটা খুব ভালো ছিল, এইজন্যই জিতে গেছিল আর্জেন্টিনা। খুব ভালো ছিল। আপনি ওয়ার্ল্ড কাপের ধরেন এবার যেরকম যে মরক্কোর এগেইনস্টে ব্রাজিল যে একে ড্র হয়েছে, তাতে করে কিন্তু ব্রাজিল আসলে তার টিম, তার স্ট্রেংথ, তার উইকনেস সবকিছু সম্পর্কে বুঝে গেছে। কার্লো অ্যানচেলোত্তি বুঝে গেছে, আচ্ছা ফাইন, সো এখানে আমার ল্যাকিং, এটা কভার আপ করতে হবে। সো ফার্স্ট এর দিকে এরকম একটা ধাক্কা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি তো নকআউট স্টেজে গেলে ধাক্কার আর সুযোগ নাই। সো আপনি ধাক্কা মাক্কা যা খাবেন এগুলো যদি গ্রুপ পর্বে খেয়ে নেন, দ্যাটস বেটার, সেটা ভালো আর কি। বাট আজকের এই ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন? মানে স্পেন ভার্সেস সৌদি আরব, সেই হলো স্পেন আসলে ফেভারিট, এবং এই গ্রুপের দিকে কিন্তু আর্জেন্টিনা তাকিয়ে আছে। কারণ আর্জেন্টিনা আবার খেলবে হচ্ছে এই গ্রুপের। আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়, ধরে নিচ্ছি আমরা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ। সো আর্জেন্টিনা ওই দিক থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে এই গ্রুপের রানার্স আপের সাথে খেলবে। সো এইখানকার রানার্স আপ কে হবে? এখন আপনি যদি গ্রুপের স্ট্যান্ড দেখেন, পজিশন দেখেন, চারটা টিমই 1 পয়েন্ট নিয়ে আছে। মানে প্রথম ম্যাচ সবাই ড্র করেছে। স্পেন ড্র করেছে কেপ ভার্দের সাথে, সৌদি আরব ড্র করেছে উরুগুয়ের সাথে। তার মানে 4 টিমেরই কাগজে কলমে সম্ভাবনা হচ্ছে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। স্পেন ভার্সেস সৌদি আরব ম্যাচে যেটা হবে সেটা হচ্ছে যে স্পেন যথারীতি ধরেন বল পজিশন, আপনার কাবো ভার্দের এগেইনস্টে স্পেন পাস খেলেছিল 766টা, ইফ আই এম নট রং। এটা আনলাইকলি যে 766 পাস খেলে কোনো দল গোল করতে পারে নাই। টিকি টাকা খেলে গেছে, কিন্তু গোল আসলে হয়নি। সো স্পেন সৌদি আরবের এগেইনস্টেও সেটাই করবে, মিডফিল্ড ডমিনেট করবে। বাট আমার মনে হয় যে আজকে দে লা ফুয়েন্তে, স্পেনের কোচ, তিনি আসলে লামিন ইয়ামাল এবং নিক উইলিয়ামস দুইজনকেই অনেক বেশি গেম টাইম দেবেন, এবং হয়তো আগেই নামাবেন, মানে গেম টাইম দেবেন। প্রবাবলি স্টার্টিং লাইনআপে এই দুইজন থাকবেন, বিকজ দিজ আর দ্য 2 কি প্লেয়ার্স। স্পেন ইউরো চ্যাম্পিয়ন হয়েছে অনলি বিকজ অফ দিস 2 প্লেয়ার্স, একদিকে লামিন ইয়ামাল এবং আরেকদিকে হচ্ছে নিক উইলিয়ামস। এইটাই স্পেনের স্ট্রেংথ। হ্যাঁ, আপনি মাঝ মাঠে যতই আপনার ধরেন পেদ্রি, গাভি যেই থাকুক না কেন, কিন্তু আপনার স্ট্রেংথের জায়গা আপনার 2 উইং এবং একই সাথে দানি অলমো। সো দানি অলমোকেও আপনি প্রথম ম্যাচে খেলিয়েছেন সাব হিসাবে, আপনি নিক উইলিয়ামস এবং ইয়ামালকে নামিয়েছেন সাব হিসাবে, আপনি মেরিনোকে নামিয়েছেন সাব হিসাবে, যারা প্রত্যেকে আসলে প্লেইং 11-এর স্টার্টিং লাইন আপের প্লেয়ার।
সো প্রবাবলি স্পেন আজকে হয়তো সৌদি আরবকে দে উইল টেক সিরিয়াসলি, দে টুক কাপ ওভার দে লাইটলি, কিন্তু আজকে সৌদি আরবকে তারা হয়তো সিরিয়াসলি নেবে। অ্যান্ড সৌদি আরবের যে ব্যাপারটা হচ্ছে, সৌদি আরব তো লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা তো আর্জেন্টিনাকে হারিয়েছে, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। সো সৌদি আরব ক্যান বিট এনিওয়ান, সৌদি আরবের পক্ষে সম্ভব সেটা। ফিফা র্যাঙ্কিং এ কিন্তু 61 হচ্ছে সৌদি আরব, অন্যদিকে আপনার স্পেন হচ্ছে 3। Right. সো যদিও এবার র্যাঙ্কিংটা ম্যাটার করছে না, এই কথা আমি প্রতিদিন একই কথা বলতে থাকি, এক একটা ছোট টিম খুব বড় বড় চমক দেখাচ্ছে। একটু যদি প্রবাবল লাইন আপটা আমরা দেখে নিই এই মুহূর্তে, দর্শক পর্দায় একটু চোখ রাখবো, দেখে নিব এই দুটো টিমের প্রবাবল লাইন আপ। এখন যদি শক্তিমত্তা জায়গায় আসে, আপনি ইয়ামালের কথা বলেছেন, লামিন ইয়ামাল, অন্যদিকে নিক উইলিয়ামসের কথা বলেছেন, সৌদি আরবের প্রসঙ্গে যদি যায় তাদের কি প্লেয়ার্সের কথা কি বলবেন? সৌদি আরবের মানে সৌদি আরবের ওরকম বিগ নেম তো আসলে ওরকম সৌদি আরবের টিমে নাই, মানে ধরেন যে বিগ নেমের যে ব্যাপারটা সেটা আসলে নাই। সো টিম ফুটবল যেটা সেটাই আসলে তারা খেলবে। সো টিম ফুটবল, এবং সৌদি আরব যেই ব্যাপারটা, যেই ঘটনাটা ঘটাতে চাইবে সেটা হচ্ছে যে শুরুতে আর্লি তারা হয়তো প্রেস করবে, আর্লি প্রেস করে দে ওয়ান্ট টু স্কোর আর্লি। যদি কোনোভাবে স্পেনের এগেনস্টে আর্লি গোল সৌদি আরব করে ফেলে, ম্যাচটা হেভি ইন্টারেস্টিং হয়ে উঠবে, এবং শুরুতে সৌদি আরব সেটা চাইবে। মানে অনেকে চিন্তা করতে পারে যে সৌদি আরব ডিফেন্সিভ ব্লক তৈরি করবে, লো ব্লকে স্পেনের এগেনস্টে খেলা শুরু করবে, বাট আমার সামহাও মনে হয় যে সৌদি আরব প্রথম 10 মিনিট অন্তত তারা একটু প্রেস করার একটু চেষ্টা করবে তারা, এবং 10 মিনিটে যদি গোল হয়ে যায় তাহলে তো ব্যাপারটা অন্যরকম, আর না হলে তারপরে গিয়ে হয়তো ডিফেন্স তারা শুরু করতে পারে। সো লেটস সি, দেখা যাক। সো মানে আমি ওইরকম ভাবে সৌদি যে একটা বিরাট চমক দেখিয়ে দেবে সেটা বলছি না, বাট ইউ নেভার নো, মানে ঘটনা ঘটতেই পারে। একদমই তাই। আমি চলে যাব বেলজিয়াম এবং ইরানের ম্যাচে। রাইট, ইরান এশিয়ার টিম, সো ওই জায়গা থেকে আমার ফেভারিট, কারণ যেহেতু এশিয়ার টিম। বাট বেলজিয়াম তো দুর্দান্ত। ইরান অলরেডি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম, লিটারেলি, মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন দ্যাট সেন্স। আপনার একটা দেশে যুদ্ধ চলমান, এবং তারা থাকতে পারছে না আমেরিকায়, সেখানে খেলে আবার মেক্সিকোতে আপনাকে ব্যাক করতে হচ্ছে। এই পরিস্থিতিতে তো আপনি ওয়ার্ল্ড কাপ করছেন, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে আপনি খেলছেন, এটা কত বড় ব্যাপার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটাতেই আসলে ওর জেতা হয়ে গেছে। ফার্স্ট অফ অল লিটারেলি আপনি ভাবুন না যে একটা মানে তার যে নিজের দেশ, এই যে ফুটবলাররা, তাদের পরিবার পরিজন তারা তো ইরানেই রয়েছে, রাইট, তারা তো সবাই ইরানেই আছে। সো যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোগুলো ধসে পড়েছে, ভেঙে পড়েছে, সেগুলো ঠিক এই মুহূর্তে আবারও ধীরে ধীরে তৈরি করার একটা পুনর্গঠনের ভেতর থেকে ইরান যাচ্ছে। ইকোনমির অবস্থা খুবই খারাপ, কত মানুষ সেখানে চাকরি হারিয়েছে, দ্রব্যমূল্যের ওখানে একটা ঊর্ধ্বগতি চলমান রয়েছে। এইরকম পরিস্থিতিতে যেই দেশ তাদের দেশে হামলা চালিয়েছে, সেই দেশে ইরান গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে, রাইট, এবং সেই দেশে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের এগেনস্টে 2 গোলে ড্র করলো ম্যাচটা। এবং সেই ম্যাচে সবচেয়ে আমার যেটা দুর্দান্ত লেগেছে, দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য স্টেডিয়াম, ক্রাউড যেভাবে ইরানকে সমর্থন করেছে, যেভাবে যে মানে ক্রাউডের যে এনার্জি ছিল ওই ম্যাচে, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে আমি ক্রাউডের ভিতরে ওই এনার্জি দেখিনি, যেই এনার্জিতে এই ম্যাচে ক্রাউড ইরানকে সাপোর্ট করেছে। সো লিটারালি সেই ঘটনাটা এই ম্যাচেও হবে বেলজিয়ামের এগেনস্টে, বাট বেলজিয়াম ফেভারিট এই ম্যাচে। এবং ডি ব্রুইনা যদিও তার বেস্ট ফর্মে নেই, ডি ব্রুইনা, মুনিয়ার রয়েছে, ডি ব্রুইনা রয়েছে, দেন এগেইন বেলজিয়াম, এবং বেলজিয়াম এগিয়ে থাকবে এই ম্যাচে। বাট ইরান তারা চেষ্টা করবে তাদের সেরা এফোর্ট দিয়ে অন্তত পক্ষে এই ম্যাচ থেকে পয়েন্ট বের করে নেওয়ার, বাট ফেভারিট নিশ্চিতভাবেই বেলজিয়াম ডেফিনেটলি। ফিফা র্যাঙ্কিং এ কিন্তু খুব বেশি পার্থক্য এমনটা না, বাট তারপরেও যেহেতু বেলজিয়াম শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে, হয়তো এই ম্যাচটাতে বেলজিয়ামই মানে জয়ের হাসিটা হাসবে। এক্স্যাক্টলি, মানে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন আসলে এখন আর নেই, মানে তাদের কিছু প্লেয়ার রয়েছে, কয়েকজন রয়েছে, বাট বেস্ট ফর্মে বেলজিয়াম এই মুহূর্তে নেই। তো ইরান ডেফিনেটলি এই ম্যাচেও সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ওই যে আপনার একটা এক্স ফ্যাক্টর লাগে। নিউজিল্যান্ডের এগেনস্টে ইরানের ফুটবল দেখছিলাম, তো ইরানের ভিতরে সেই এক্স ফ্যাক্টরটা আছে, তাদের ভিতরে একটা জেদ আছে, একটা ডিটারমিনেশন আছে, মানে তারা এই ওয়ার্ল্ড কাপে তাদের কিছু করে দেখাতে হবে। তাদের দেশের মানুষ ধরেন একটা গোল, একটা জয়, সেটা পুরো ইরানে একটা উৎসবের মুহূর্ত এনে দেবে। এবং এই ফুটবলাররা বলেছেও যে আমরা আসলে আমাদের দেশের উৎসবের একটা মুহূর্ত এনে দিতে চাই, কারণ প্রায় 2 মাস ধরে একটা যুদ্ধ চলমান ছিল সেখানে, যেটা রিসেন্টলি থেমেছে। সো এখন এই ইরান ফুটবল দলটা কিছু উৎসবের মুহূর্ত তাদের দেশের মানুষকে উপহার দিতে চায়। সো এই কারণে এই ম্যাচটাও ইন্টারেস্টিং ম্যাচ হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব ইরান এবং বেলজিয়াম এই দুটো টিমের সম্ভাব্য লাইন আপ কি হতে পারে।
এর পরের ম্যাচ উরুগুয়ে ভার্সেস কাবো ভের্দে। রাইট, সো বেলজিয়াম নিয়ে যেরকমটা বলছিলাম যে বেলজিয়ামের আপনার ধরেন যে গোল্ডেন জেনারেশনটা নেই, ইউরুগুয়ের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য আর কি, রাইট? সো ধরেন যে কাভানি সুয়ারেজ যে সময়টাতে খেলেছে সেই সময় যে উরুগুয়ে ছিল, সেই উরুগুয়ের সাথে বর্তমান উরুগুয়ের দলের কম্পেয়ার করলে তুলনামূলক উইকার ঠিক, কিন্তু তারপরে কেপ ভার্দের এগেনস্টে উরুগুয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং কেপ ভার্দে একটা হিউজ সাপোর্ট নিয়ে মাঠে নামবে। স্পেনের এগেনস্টে তাদের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের পর তাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান্স বেড়েছে এবং সবাই আসলে কেপ ভার্দেকে সাপোর্ট করবে বলে আমার কাছে মনে হয়, বাট ফেভারিট ইউরুগুয়ে। ডেফিনেটলি। পরে আরো একটা ম্যাচ রয়েছে ইজিপ্ট এবং মোসালা। মোসালা। রাইট, সো মিশরের ফুটবল মানে তো মোসালা। সো হ্যাঁ, সো এই ম্যাচেও আমার মনে হয় যে ইজিপ্ট ফেভারিট হিসাবে নামবে নিউজিল্যান্ডের এগেনস্টে। নিউজিল্যান্ড ভালো ফুটবল খেলেছে ইরানের সাথে ওই ম্যাচটাতে, সেই ম্যাচটা খানিকটা আমি দেখেছিলাম, পুরো ম্যাচটা দেখা হয়নি, বাট নিউজিল্যান্ড টিম যেটা খেলেছে সেটা হচ্ছে যে গতিময় ফুটবল, স্পিডি ফুটবল তারা খেলেছিল। এবং ইজিপ্ট তারা আসলে ড্র করে এসছে হচ্ছে, ইজিপ্ট ড্র করেছিল হচ্ছে বেলজিয়ামের সাথে। সো এই গ্রুপটাও ওপেন, এই গ্রুপ থেকে কোন দুইটা দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাবে বোঝাটা কিন্তু এখনো খুব মুশকিল হয়ে যাচ্ছে, আপনি এখনো বলতে পারবেন না যে আসলে কে যাবে। রাইট, সো এই গ্রুপের 4টা দলের পয়েন্টও সেম, স্পেনের যেরকম 4টা দলের পয়েন্ট সেম, এই গ্রুপেরও 4 দলের পয়েন্ট কিন্তু এক, সবগুলো ম্যাচ ড্র হয়েছিল। সো সেই ক্ষেত্রে ইন্টারেস্টিং ম্যাচ হবে। এখন আমি জানি না, ইজিপ্ট ডেফিনেটলি মোর প্রোগ্রেসিভ এগ্রেসিভ প্রেসিং ফুটবল খেলবে বলে আমার ধারণা নিউজিল্যান্ডের এগেনস্টে, এবং তারা গোল আদায় করে নেওয়ার চেষ্টা করবে এবং ডেফিনেটলি সবার চোখ থাকবে মো সালার দিকেই। একেবারেই তাই। এবং আজকের মতো শেষ করি, অনেক 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 আলোচনা হলো, আপনি থাকলে আলোচনা খুব জমে এবং আমি কথা বলে খুব আরাম পাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক ভালো থাকুন এবং শেষ করছি আমি তাহলে। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই খেলা দেখুন এবং দেখতে থাকুন টিভিএস এর প্রত্যেকটি শো।